দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3 তে আমরা যা যা শিখব তা হচ্ছে পরন্ত বস্তুর গতি, ভূপৃষ্ঠে কোন স্থানে j এর মানের রাশিমালা, গতি ও লেখচিত্র। প্রথমেই পড়ব পরন্ত বস্তুর গতি সংক্রান্ত বিষয়গুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে। বিজ্ঞানী গ্যালিলিও এই পরীক্ষাটি করেন, অর্থাৎ এইরকম একটি মিনারে উঠে তিনি ভারী বস্তু, হালকা বস্তু ছেড়ে ছেড়ে দিয়ে মুক্তভাবে পড়তে দিয়ে এই পরন্ত বস্তুর গতি সংক্রান্ত সূত্রগুলো আবিষ্কার করছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বলকে উপরের দিকে ছুড়ে দিলে সেটা আবার নিচের দিকে পড়ে। এটার কারণ হচ্ছে পৃথিবী এই বলটাকে, সকল বস্তুকে তার নিচের দিকে আকর্ষণ করে, আর এটাই হচ্ছে অভিকর্ষ। আর সূর্য ও বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আমরা বলছি মহাকর্ষ। তাহলে মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকেই মহাকর্ষ বলে। দুটি বস্তু যদি একটি পৃথিবী হয় তবে তার মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে, অর্থাৎ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে। অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে টানে সেটাই হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি। ভূপৃষ্ঠে কোন স্থানে j এর রাশিমালা। এটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ভরকে যদি আমরা বলি m, এবং পৃথিবীর পৃষ্ঠের উপর একটি বস্তু, যে বস্তুর ভর m, ছোট হাতের m। বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। আরেকটি কথা বলে নিই, যখন এখানে দেখে মনে হবে দুটো বস্তু, একটা বস্তু আর এই পৃথিবী দুটাকে স্পর্শ করে আছে, তাহলে তো এখানে কোনো দূরত্ব নেই। আসলে কিন্তু এখানে d এর মান, d ইজ নট ইকুয়াল কিন্তু 0। এখানে কিন্তু d এর মান আছে। মনে হবে যেন দুটা বস্তু ঠেকে গেছে, তাহলে তো d এর মান নাই, কিন্তু আসলে তা নয়। কিন্তু এখানে d এর মান আছে। d এর মান হচ্ছে এই বস্তু এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে, অর্থাৎ যখন আমরা দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব বিবেচনা করব তখন দুটা বস্তুর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা দূরত্ব হিসেবে বিবেচনা করব। কিন্তু যখন দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তখন হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হলো 0 হতে পারে। অর্থাৎ একটি বিন্দু আর একটা বিন্দুর উপর উপরিপাতিত হতে পারে, আরেকটি বিন্দু এসে উপরিপাতিত হতে পারে, তখন সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা 0 বলবো। কিন্তু কোনো দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব 0 হতে পারে না। দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব বললে বুঝবো দুটা বস্তুর ভর কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এই বস্তু এবং পৃথিবীর কেন্দ্র, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব পাচ্ছি আমি পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব, অর্থাৎ r। তাহলে মহাকর্ষ সূত্রানুসারে F ইকুয়াল ক্যাপিটাল G ক্যাপিটাল M R, এই ক্যাপিটাল M স্মল m বাই r স্কয়ার। এবং গতির সূত্র থেকে আমরা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই F ইকুয়াল mg। তাহলে এই দুই সমীকরণকে আমরা একত্রিত করব। এই দুই সমীকরণকে আমরা একত্রিত করে লিখতে পারি, অর্থাৎ আমরা দুটো সমীকরণ পেলাম। F ইকুয়াল ক্যাপিটাল G m বাই হচ্ছে r স্কয়ার, এক নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ পেলাম F ইকুয়াল mg। তাহলে এই দুই সমীকরণের বাম পক্ষে উভয়েরই f আছে, তাহলে ডান পক্ষের গুলো সমান, অর্থাৎ আমরা লিখতে পারবো mg ইকুয়াল ক্যাপিটাল G m বাই হচ্ছে r স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে এই বস্তুর ভর m বাদ দিলে পরে আমরা পাবো স্মল g ইকুয়াল ক্যাপিটাল G m বাই হচ্ছে r স্কয়ার। আমরা এই স্মল g উভয় পক্ষ থেকে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি
জি ইকুয়াল ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে ভূপৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ জি এর মান। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর ভর এম, স্মল এম ডান পক্ষে অনুপস্থিত, অর্থাৎ যে জি এর রাশিতে বস্তুর ভরের মান এম এর মানটা অনুপস্থিত, এমটা নাই, তাহলে জি এর মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তুর ভর যেটাই হোক না, ছোট হোক বড় হোক, ভারী ছোট হালকা, যেটাই হোক না কেন, তার উপর কিন্তু জি এর মান নির্ভর করবে না। জি এর মান যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে এই আর এর মানের উপর নির্ভর করে। কেননা এই ক্যাপিটাল জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কি কেজি স্কোয়ার। আর পৃথিবীর ভর এম ইকুয়াল 6.0 ইন্টু 10⁻। এই মানগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না, এগুলো একটা ফিক্সড, অর্থাৎ যে রাশিগুলো পরিবর্তন হয় না সেগুলোকে আমরা বলি ধ্রুব রাশি। তাহলে এই জি এর মান ধ্রুবক, এম এর মান ধ্রুবক, তাহলে দুইটা ধ্রুবকের গুণফল আর একটি ধ্রুবক রাশি। তাহলে পরিবর্তনটা হচ্ছে কার? আর এর মানের উপর। আর এর মান কেন পরিবর্তন হয়? পৃথিবীটা আমরা জানি যে একটা সুষম গোলক নয়, পৃথিবীটা একটা কমলা লেবুর মতো চ্যাপ্টা টাইপের গোলক। তাহলে যার বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, এটা হলো মেরু অঞ্চল। তো মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি। আমরা জানি যে কোনো ভগ্নাংশের, যে ভগ্নাংশগুলোর হর বড়, সাপোজ এটা একটা ভগ্নাংশ, 1/2 ইকুয়াল কত লিখতে পারবো? 0.5। 1/3 ইকুয়াল কত লিখতে পারবো? 0.33। তাহলে হরের মান বড় যার সেই ভগ্নাংশের মানটা ছোট হয়ে যায়। এই হরের মান 1/3 অর্থাৎ 3, হরের মান বড়, তাই এই ভগ্নাংশটার মান দাঁড়াইছে 0.33। আর এখানে হরের মান ছোট, তাই ভগ্নাংশটির মান হচ্ছে 0.5, অর্থাৎ 0.33 চাইতে 0.5 বড়। হরের মান যার বড় সে ভগ্নাংশটির মান ছোট। তাহলে আমরা জি এর সমীকরণ দেখি ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, অর্থাৎ যেখানে আর এর মান বড় সেখানে জি এর মান ছোট, অর্থাৎ এই টোটাল ভগ্নাংশটির মান ছোট হয়ে যাবে। আর যেখানে আর এর মান ছোট সেখানে জি এর মান বড় হবে। তাহলে এই প্রান্তে বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বড়, ফলে এখানে জি এর মানটা বড়, জি এর মানটা ছোট। আর মেরু অঞ্চলে আর এর মানটা হচ্ছে ছোট, তাহলে আর ছোট হলে জি এর মানটা হবে বড়। তাহলে বিষুবীয় অঞ্চলে আর এর মান বড় হওয়ার কারণে জি এর মানটা ছোট হয়ে যায়, এবং মেরু অঞ্চলে আর এর মানটা ছোট হওয়ার কারণে জি এর মানটা বড় হয়। তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন রকম হয়, সেটা কার মানের উপর নির্ভর করে? আর এর মানের উপর। তাই আমরা বলি যে বস্তুর জি এর মান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর উপর নির্ভর করে না। যে কোনো বস্তুর ক্ষেত্রে, সকল বস্তুর ক্ষেত্রে জি এর মান একই, তবে নির্ভর করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। অর্থাৎ বস্তুর অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ, তার ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানের উপর নির্ভর করে। এই জন্য অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তু নিরপেক্ষ, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। বিভিন্ন স্থানে বিভিন্ন, নিরপেক্ষ থাকে না, চেঞ্জ হয়ে যায়। এখন আরেকটি বিষয় হলো এখানে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, এই দুই অঞ্চলে জি এর মান আমরা একটাতে পাচ্ছি জি এর মান বেশি, একটাতে জি এর মান কম। তা আদর্শ মানটা আমরা কোথায় নেব? এই মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, এই দুই অঞ্চলের মাঝখানে, অর্থাৎ এই দুটা যেটা আমরা কেন্দ্র থেকে লম্ব টানছি আর এর মান, এই দুই আর এর মানে মিডিলে আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। তাহলে এই 90 ডিগ্রি অক্ষাংশ, এই 90 ডিগ্রি ব্যবধান, এই 90 ডিগ্রিতে পার্থক্য হয়ে যায়। এক মেরুতে জি এর মান সবচেয়ে বেশি এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। আদর্শ মানটা নেওয়া হয় ঠিক এর মিডিলে, অর্থাৎ 45 ডিগ্রি অক্ষাংশে। তোমরা যারা ভূগোল পড়ে থাকবে অক্ষাংশ দ্রাঘিমাংশ সম্পর্কে জেনে থাকবে, যেখানে 45 ডিগ্রি অক্ষাংশে পৃথিবী, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র বয়ে গেছে, সমুদ্র সমতল। এই সমুদ্র সমতলে জি এর মানটাকে আদর্শ মান হিসেবে নেওয়া হয়, অর্থাৎ এভারেজ গড় মানটাকে নেওয়া হয়। এখানে সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটাকে আদর্শ মান ধরা হয়, এবং সেক্ষেত্রে জি এর মানটা হচ্ছে 9.81 আমরা ধরে নিই।
এটা হিসাবের সুবিধার্থে মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জি এর মানগুলো বিভিন্ন মানগুলো আছে, তোমরা বইয়ের পাতাটা উল্টে দেখো, ওখানে মেরু অঞ্চলের জি এর মান এবং বিষুবীয় অঞ্চলের জি এর মান এবং এই 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতলে আদর্শ মানগুলো লেখা আছে। তোমরা এগুলো নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য এগুলো মানগুলোকে মেমোরাইজ করবে। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি। তাহলে আমরা পেলাম জি এর সমীকরণটা হচ্ছে জি ইকুয়াল ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার। এখানে কি দেখতে পাচ্ছ, একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তু পড়ছে। আচ্ছা, প্রশ্নটা হলো কখনো ভারী ও হালকা বস্তু একসাথে ভূমিতে পড়তে পারে? পারতেও পারে। এটা নির্ভর করবে পড়ন্ত বস্তুর সূত্রের উপর। পড়ন্ত বস্তুর সূত্রগুলো যখন গ্যালিলিও দেন তখন তিনটা শর্তের উপর ভিত্তি করে সূত্রগুলো দেন। প্রথম শর্তটি হচ্ছে একই উচ্চতা থেকে পড়তে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে বিনা বাধায় পড়তে দিতে হবে, এবং তৃতীয় শর্ত হচ্ছে একই সময় পড়তে দিতে হবে। এক্ষেত্রে বাম পাশের এই সিলিন্ডারটির মধ্যে একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুকে পড়তে দেওয়া হচ্ছে, এটা বায়ুপূর্ণ আছে। তো গ্যালিলিও পরীক্ষা করে দেখছেন যে হালকা বস্তু এবং ভারী বস্তু একই সাথেই ভূমিতে পড়বে, কিন্তু যদি বাতাস বাধা না দেয়। এখানে বাম পাশের এই সিলিন্ডারটির ভিতরে হালকা বস্তু এবং ভারী বস্তু, হালকা বস্তুটাকে বাধা দিচ্ছে বাতাসে, ফলে এটা একটু পরে পড়বে, এবং ভারী বস্তুটা বাধা পেলেও কম পাবে, ভারী তার ভর বেশির কারণে সে আগে পড়ে যাবে। কিন্তু যদি বায়ু শূন্য স্থানে এদেরকে পড়তে দেওয়া হয়, এই ডান পাশের এই সিলিন্ডারটির মধ্যে পড়তে দেওয়া হয় বায়ু শূন্য অবস্থায়, তাহলে একই সাথেই পড়বে। এখান থেকে পড়ন্ত বস্তুর তিনটি সূত্র আমরা পেতে পারি। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বেগ যদি ভি হয় এবং ওই সময় যদি টি হয় তাহলে ভি প্রপোর্শনাল টু টি। তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টি স্কয়ার। এখন আমরা দেখব পড়ন্ত বস্তুর সমীকরণগুলো কি রকম হবে। আমরা গতির সমীকরণে দেখছিলাম যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে একটি জিনিস হচ্ছে রাস্তায় চলাচল করা বস্তুর ক্ষেত্রে ত্বরণটা হবে এ, আর উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তির কারণে পড়ে, মাধ্যাকর্ষণ বলের কারণে পড়ে, গ্র্যাভিটেশনালের কারণে, তার জন্য এই ত্বরণটা হবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অর্থাৎ জি। তাই আমরা সূত্রগুলোকে এর পরিবর্তে জি দিয়ে লিখব, এবং সরণ হচ্ছে আমরা উচ্চতা বরাবর উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে, তাই আমরা হাইট কল্পনা করব, এখানে এইচ দিয়ে আমরা লিখব, সরণ এস এর পরিবর্তে আমরা লিখব এইচ। তাহলে এক নম্বর সমীকরণে আমরা ওই গতির সমীকরণে যা লিখছিলাম সেখানে শুধুমাত্র এর পরিবর্তে জি ব্যবহার করে আমরা এই সমীকরণগুলোকে লিখতে পারবো, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। আর দুই নম্বর সমীকরণ এইচ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তিন নম্বর সমীকরণ হচ্ছে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কয়ার। সরি, এখানে আমি টাইপ করতে ভুলে গেছি, এখানটাই আসলে এখানে এর পরিবর্তে জি, ওই যে বলে দিচ্ছি জি এর জি ব্যবহার করতে হবে। তারপরে 4 নম্বর সূত্র হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। এখন যখন বস্তুটাকে আমরা উপর থেকে নিচে পড়তে দিব তখন জি এর মানটা হবে পজিটিভ, আর যখন বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করব তখন জি এর মান হবে নেগেটিভ। তখন আমরা এই জি এর মানটাকে নেগেটিভ, অর্থাৎ এই সূত্রগুলোতে মাইনাস ব্যবহার করব, অর্থাৎ জি এর মানের সামনে মাইনাস ব্যবহার করব। যখন বস্তুটাকে নিচ থেকে উপরে যখন আমরা নিক্ষেপ করব তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলতে হবে তাকে, তাই এই জি এর মানটা উপরের দিক বরাবর নেগেটিভ, অর্থাৎ আস্তে আস্তে জি এর মান কমতে থাকবে যখন একটা বস্তু উপরের দিকে আমরা নিক্ষেপ করব, তাই জি এর মানটাকে আমরা নেগেটিভ দেব, নেগেটিভ ত্বরণ। আর যখন উপর থেকে নিচে পড়বে তখন মাধ্যাকর্ষণ বলের দ্বারা পড়বে, তাই জি এর মানটা হবে সেই দিকে তাই পজিটিভ। এবার আমরা গতি ও লেখচিত্র সম্পর্কে আলোচনা করব। এখানে
প্রথমে দূরত্ব সময় লেখচিত্র, অর্থাৎ দূরত্ব ভার্সেস সময়। এক্স অক্ষ বরাবর সময়কে পুট করব এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, তাহলে সেই লেখচিত্রকে আমরা বলবো দূরত্ব সময় লেখচিত্র। তো দূরত্ব আর সময় এটা কার মধ্যে থাকে? দ্রুতির মধ্যে থাকে বা বেগের ক্ষেত্রে থাকে। তাহলে সুষম বেগের ক্ষেত্রে আমরা একটি গ্রাফ এখানে দাগিয়েছি। এখানে দেখা যাক দূরত্ব সময় সারণীতে সময়ের মান যখন 0 সেকেন্ড তখন দূরত্ব 0, এই বিন্দুটা আমরা 0 0 মূল বিন্দুতে আমরা পাচ্ছি। আবার যখন সময় 12 সেকেন্ড তখন দূরত্ব পাচ্ছি 6 সেকেন্ড। এখানে যে 12 এই দিক বরাবর সময়কে ডান দিকে এক্স অক্ষ বরাবর 12 ঘর আসলে উপরের দিকে দূরত্ব যাচ্ছে কত? 6 কিলোমিটার। এইভাবে আমরা সকল বিন্দুগুলো, অর্থাৎ আরো 24 যখন তখন কত পাচ্ছি? দূরত্ব 12 কিলোমিটার। অর্থাৎ এই যে 24 এইটুকু বরাবর তখন আমরা কত পাবো? এখানে হচ্ছে 12 কিলোমিটার। আবার এভাবে আমরা সকল বিন্দুগুলো বসিয়ে দিয়ে এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করে দিই একটি সরলরেখা দিয়ে, তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। সুষম বেগের ক্ষেত্রে এই গ্রাফটা হবে, লেখচিত্রটা হবে একটি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন আমরা একটা বেগ নির্ণয় করব, অনেকগুলো মান আছে আমাদের এখানে, পরীক্ষালব্ধ মান আছে, সেখান থেকে আমরা একটা অ্যাকুরেট মান নির্ণয় করতে চাচ্ছি গ্রাফ থেকে। তখন এই লেখচিত্রের উপর একটা আমরা যে কোনো জায়গায় একটা বিন্দু পি নিব। এখন এই পি বিন্দুর ভুজ এবং কোটি জেনেই আমরা এখান থেকে বেগ নির্ণয় করতে পারবো। তাহলে এতটুকু দূরত্ব, অর্থাৎ এই এতটুকু দূরত্ব এটা হচ্ছে কি? ওয়াই এর মান, আর এতটুকু দূরত্ব এইটুকু হচ্ছে এক্স এর মান। তো এক্স এর এক্স অক্ষের দিকে আমরা কি পুট করছি? টি সময়কে, এবং ওয়াই অক্ষের দিকে আমরা দূরত্বটাকে বসিয়েছি। তাহলে এটা হচ্ছে দূরত্বের মান, এটা হচ্ছে দূরত্বের মান, এবং এটা হলো ডান দিকে এক্স অক্ষ দিকে এটা হচ্ছে সময়ের মান। এখন আমরা বেগ সমান লিখতে পারি দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব আমাদের কতটুকু? দূরত্ব হচ্ছে, আমরা এখানে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে দূরত্ব পাচ্ছি পিএম, অর্থাৎ এই পিএম দূরত্বই, পিএম এই রেখাটি ওএন এর সমান, ও এন। তাহলে ওএন আর পিএন একই, তাই দূরত্বটাকে আমরা লিখবো পিএম, আর সময় হচ্ছে ওএম। দূরত্ব পিএম এবং সময় ওএম। তাহলে পিএম বাই ওএম, এই পিএম বাই ওএম কে ওপি রেখার ঢাল বলা হয়। ঢাল হচ্ছে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তাকে বলা হচ্ছে ঢাল। এটার একটু ব্যাখ্যা দিয়ে নিই। যেমন এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মনে করি থিটা কোণ তৈরি করলো, থিটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই ওপি রেখাটি যে কোণ করলো তার ট্যান থিটার মানটাই হচ্ছে ঢাল। অর্থাৎ ঢালকে আমরা প্রকাশ করি এম ইকুয়াল হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে কি? পিএম, পিএম, আর হচ্ছে ভূমি হলো ওএম, পিএম আর ওএম। তাহলে এইটাকে বলা হচ্ছে ঢাল, তাই আমরা ওইখানে লিখে দিয়েছি পিএম বাই এম, ওএম কে ওপি রেখার ঢাল বলে। এখন আমরা ওই লেখচিত্র থেকে 32 মিনিটে বেগ নির্ণয় করব। তাহলে 32 মিনিটে বেগ কত? বেগ সময় কি? দূরত্ব বাই সময়। ওই লেখচিত্র থেকে আমরা দেখে আসি একটু। লেখচিত্রে এই যে 32 মিনিটে এই পি বিন্দুতেই আমরা বেগ নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এই 32 মিনিট, এখানে এম এর মান হচ্ছে 32 মিনিট, উপরের দিকে মোটামুটি 16 আমরা ধারণা করেছি, এন এর মানটা 16 কিলোমিটার। তাহলে এখানে মানটা বের হবে দূরত্ব বাই সময় 16 বাই হচ্ছে 32, তাহলে কত? 0.5 কিলোমিটার পার মিনিট। এখানে মিনিট এককে গ্রাফে আমরা বসিয়েছি। গ্রাফে দূরত্বের একক কিলোমিটার বসানো হয়েছে এবং সময়ের এককে মিনিট দেওয়া আছে, তাই বেগের এককটা আসছে কিলোমিটার পার মিনিট। কিন্তু বেগ যদি অসম বেগ হয় তাহলে মূলবিন্দুগামী সরলরেখা না আসে একটা কার্ভ আসে, এরকম একটা বক্ররেখা আসে। তাহলে বক্ররেখা থাকলে কোনো বিন্দুতে আমরা বেগের মান কিভাবে নির্ণয় করব? সেই বক্ররেখার যে কোনো বিন্দুতে বেগের মান নির্ণয় করার সময় এখানে এই বক্ররেখাতে আমরা একটা স্পর্শক টানবো। যেমন ডিই বা এবি একটা স্পর্শক টানা হচ্ছে, তাহলে এই এবি রেখার ঢালটাই হবে বেগ। অসম বেগের ক্ষেত্রে তাহলে এই এসিটা হচ্ছে কি? উপরের দিক বরাবর সরণ, এসি
দ্বারা নির্দেশিত দূরত্ব এবং এই বিসিটা হচ্ছে টাইম, তাহলে বিসি দ্বারা সময় ব্যবধান। তাহলে বেগ ভি সমান সমান লেখা যাবে এসি বাই বিসি। এই আমরা অনেক সময় দেখা যায় যে এই এসি বাই বিসি এইটুকু খুব ছোট দূরত্ব, তাই আমরা এটাকে বড় করে নিই, এই এবি রেখাকে বাড়িয়ে দিয়ে একবারে এক্স অক্ষের সাথে মিলিয়ে দিই, তাহলে এবং এখানে একটা নির্দিষ্ট দূরত্বে আমরা একটা বিন্দু নিই, সেখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানি ডিএফ, তাহলে এই এবিসি ত্রিভুজের পরিবর্তে ডিইএফ কল্পনা করেও লেখা হয়। সেক্ষেত্রে বেগ হবে ভি ইকুয়াল এই ডিএফ বাই ইএফ। বেগ সময় লেখচিত্র সুষম ত্বরণের ক্ষেত্রে একটা মূলবিন্দুগামী আমরা সরলরেখা পাবো। বেগ সময় লেখচিত্র সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা একটি মূলবিন্দুগামী সরলরেখা পাবো, যার আমরা এক্স অক্ষ বরাবর সময় পুট করব এবং ওয়াই অক্ষ বরাবর বেগ পুট করব, করলে পরে যে বিন্দুগুলো পাবো সেই বিন্দুগুলোকে যোগ করলে একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। সেই সরলরেখার ঢালই হবে বেগ, অর্থাৎ পিএম। যে কোনো বিন্দুতে আমরা ত্বরণ সেই সরলরেখার ঢালটাই হবে ত্বরণ। এই ত্বরণটা নির্ণয় করব কিভাবে? এই সরলরেখার উপর যে কোনো বিন্দুতে আমরা একটা বিন্দু নেব, পি বিন্দু, ওই বেগ যেভাবে নির্ণয় করলাম সেভাবেই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো এম, তাহলে বেগ ত্বরণটা হবে পিএম বাই ওএম, অর্থাৎ পিএম হচ্ছে কি বেগ, আর এটা ওয়াই অক্ষ বরাবর পিএমটা হচ্ছে বেগ, আর এক্স অক্ষ বরাবর ওএমটা হচ্ছে সময়। তাহলে বেগ বাই সময় মানে হচ্ছে পিএম বাই ওএম, এটা হচ্ছে ত্বরণ। শিক্ষার্থীরা, এই লেসনের এতটুকুই এবং এর সাথে দ্বিতীয় অধ্যায়ের পাঠ শেষ হলো। ধন্যবাদ সবাইকে।